কেরালা ব্লাস্টার্সের একটা ডিসিশন, অর্থাৎ তাদের ম্যানেজমেন্টের একটা ডিসিশন, যেটা ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য কিন্তু অনেকটা সুবিধা করে দিচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে বেঙ্গালুরু মোহনবাগানের যে রেসটা চলছে চিংলানসানাকে নিয়ে, সেটাও সম্ভবত শেষ হতে চলেছে। এবং হায়দ্রাবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার উইন্ডোতে তাদের থেকে যদি প্লেয়ার তুলে নিতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান, সেটা আখেরে লাভ হবে। কিন্তু আগামী মরশুমের ক্ষেত্রে তারা বা সামার উইন্ডোর জন্য যদি তাকিয়ে থাকে ইস্টবেঙ্গল, কারণ এই মুহূর্তে ইমামির সাথে বৈঠক এখনও পর্যন্ত হয়নি, যেটা ইস্টবেঙ্গল চেয়েছিল। তো সেটা যদি হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব খারাপ হবে, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে হায়দ্রাবাদ এফসি থেকে আর প্লেয়ার নিতে পারবে না, কারণ তাদের পেছনে একটা বিগ বাজেটের ইনভেস্টার আসতে চলেছে। পুরোটাই ডিসকাস করব এই ভিডিওতে। তবে ভিডিও শুরুতে অবশ্যই বলে রাখি, যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও পেজটা, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। কমেন্ট বক্সে জানিও তোমাদের মূল্যবান বক্তব্য। প্রথমে চলে আসা যাক কেরালা ব্লাস্টার্সের একটা আপডেটে, কারণ কেরালা ব্লাস্টার্সের এই আপডেটে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান একসাথে যুক্ত রয়েছে। কেরালা ব্লাস্টার্স সম্ভবত বা তারা এরকম একটা ডিসিশনে পৌঁছেছে, তাদের বিদ্যাসাগর সিং, হার্মি পাম এবং ব্রাইস মিরান্ডা এই তিনজন প্লেয়ারকে ছেড়ে দেবে। এবার এখানে একটা জিনিস ঘটতে পারে যে হার্মি পামের পেছনে কিন্তু এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইয়ের এফসি, এরা দুজন কিন্তু রেস করছে। অন্যদিকে দাঁড়িয়ে মুম্বাই তাদের ডিফেন্ডার রাহুল ভেকেকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরুর জন্য। অর্থাৎ কি হলো, এখান থেকে মুম্বাই যেখানে রাহুল বেকেকে ছেড়ে দিচ্ছে, সেখানে তারা হার্মি পামের পেছনে যাবে। এবং যেহেতু বেঙ্গালুরু তাদের রাহুল বেকেকে ফেরত নিচ্ছে তাদের দলে, বা তার ঘর বাপসি হচ্ছে রাহুল বেকের, সেখান থেকে দাঁড়িয়ে বেঙ্গালুরু কিন্তু চিংলানসানার পেছনে ছিল। তো মোহনবাগান এখন একমাত্র ক্লাব যে চিংলানসানার পেছনে রয়েছে, মানে মোহনবাগান এবং বেঙ্গালুরুর মধ্যেই কিন্তু মেন রেসটা চলছিল। তো মোহনবাগানের জন্য ডিলটা আরও অনেক ইজি হয়ে গেল। বেঙ্গালুরু দলের যা পারফরমেন্স ছিল, সেখান থেকে বেঙ্গালুরুর ওনার কিন্তু বলেছিল যে টিম আবার রিবিল্ড করা হবে, সেই অনুযায়ী তারা কিন্তু একটা প্রসিডিওর চালাচ্ছিল। সেইভাবেই কিন্তু বেঙ্গালুরু একেবারে হাত ধুয়ে পড়েছিল চিংলানসানার পেছনে মোহনবাগানের সাথে। এবার যেহেতু তারা রাহুল বেকেকে সাইন করিয়ে নিয়েছে, তার ফলে তারা কিন্তু চিংলানসানার ডিলটা থেকে সরে আসছে। এবার মোহনবাগান একা, দেখা যাক ডিলটা কবের মধ্যে ফাইনালাইজ হয়। এবং অনেক জায়গা থেকে তোমরা যখন আমার পোস্টের নিচে কমেন্ট করছিলে ডিল হয়ে গেছে, তখনও আমি বলেছিলাম ডিলে কিন্তু সাইন এখনও পর্যন্ত হয়নি। এখন যখন ভিডিও বানাচ্ছি, এখনও পর্যন্ত চিংলানসানার সাথে ডিলে মোহনবাগান সাইন করেনি। এবার ভিডিও আপলোড করতে করতে যদি সাইন হয়ে যায়, সেটা একটা আলাদা ব্যাপার। এবার চলে আসা যাক যে ইস্টবেঙ্গলের কি আখেরে লাভ হবে। ইস্টবেঙ্গল কিন্তু একটা দেশীয় স্ট্রাইকার খুঁজছে, এবং সেখান থেকে বিদ্যাসাগর সিং কিন্তু একটা ভালো চয়েস ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই। তবে দেখা যাক ইস্টবেঙ্গল ওদিকে গুরকিরাত এবং ডেভিডের পেছনে ছুটছে, সেটা কতটা সাইন করাতে পারে, কারণ ডেভিড সম্ভাবনা কিন্তু দিন দিন কমছে। এবং গুরকিরাত লাস্ট ম্যাচে যা পারফরমেন্স দিয়েছে, তাতে খুব সহজে যে মুম্বাই গুরকিরাতকে ছাড়বে, এটাও কিন্তু একদম সোজাভাবে বলা যাচ্ছে না। এবং বিদ্যাসাগর সিং ইস্টবেঙ্গলের পুরনো প্লেয়ার, এবং কেরালা ব্লাস্টার্সের হয়েও দুরন্ত পারফরমেন্স করেছেন ডুরান্ড কাপে। ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু একটা সময় দুরন্ত পারফরমেন্স করেছে। তো বিদ্যাসাগরকে আনলে কিন্তু যথেষ্ট স্পিড রয়েছে প্লেয়ারটার কাছে, এবং প্লেয়ারটা যথেষ্ট ভালো গোল চেনে। তো সেখান থেকে দাঁড়িয়েই প্লেয়ারটা গেম টাইমও পাবে, এবং ইস্টবেঙ্গলও কিন্তু তাদের একটা ভালো স্ট্রাইকার পেয়ে যাবে, দেশীয় স্ট্রাইকার। তো চিন্তাটা কমবে। এবার দেখা যাক ম্যানেজমেন্ট কী ভাবছে, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কী ভাবছে। অন্যদিকে যদি আমরা চলে আসি যে আলভারো ভাস্কিজের কথাতে, তো গোয়ার সাথে এরকম একটা ডিল রয়েছে আলভারো ভাস্কিজের, যেটা সামনে এসছে যে জুন 2024 আগে যদি ইন্ডিয়ান কোনো ক্লাবে আলভারো ভাস্কিজ সাইন করে, তাহলে কিন্তু সেই ক্লাবকে, গোয়া বাদ দিয়ে যদি অন্য কোনো ক্লাবে সাইন করে, তাহলে গোয়াকে কিন্তু কম্পেনসেশন দিতে হবে সেই ক্লাবের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে কিন্তু জামশেদপুরের একজন প্লেয়ার স্টিভ আম্ব্রির সাথে। অন্যদিকে হায়দ্রাবাদ এফসির হেড কোচ এবং গোলকিপার কোচ দুজনেই কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করে চলে গেছে। তো এটাই একটা মোক্ষম সময়, কারণ হায়দ্রাবাদ এফসির যে আপডেট আছে ইনভেস্টার নিয়ে, হায়দ্রাবাদ এফসিতে মিডল ইস্টের কোনো কান্ট্রি তারা ইনভেস্ট করতে চলেছে, এবং আগামী মরশুমে আবারও জোর কদমে দল গঠনের দিকে এবং স্ট্রং টিম করার দিকে বিগত মরশুমের
হায়দ্রাবাদ এফসি চ্যাম্পিয়ন টিম তারা কিন্তু আবার মনোনিবেশ করছে। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাই কিন্তু মোক্ষম সময় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়াও আদার্স দলগুলোর হায়দ্রাবাদ এফসি থেকে প্লেয়ার তুলে নেওয়ার, কারণ অনেকেই কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে যে যেখানে দাঁড়িয়ে তারা স্যালারি পাচ্ছে না ঠিকঠাকভাবে, এটা নিয়ে কমপ্লেন করতে এবং করেওছে তারা ফিফার কাছে। তো দেখা যাক এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান কতটা ফায়দা তুলতে পারে হায়দ্রাবাদ এফসি থেকে। আপনাদের কি মতামত এই ভিডিও সম্পর্কে, প্লেয়ার সম্পর্কে, ক্লাব সম্পর্কে? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।